নমস্কার আমার আলোর সাথীর দর্শকবৃন্দ, আমি এসছি কলকাতা বইমেলায়, কলকাতা 47 নম্বর বইমেলায়, আন্তর্জাতিক বইমেলা। আপনারা সবাই জানেন খুব জমজমাট হয় প্রতি বছর। আজকে এই বইমেলার শেষ দিন, কলকাতা বইমেলার শেষ দিন। তো আমরা এসছি রাইটার্স ওয়ার্ল্ডের স্টলে, রাইটার্স ওয়ার্ল্ডের 598 নম্বর স্টলে। তো আমার সঙ্গে পেয়েছি সত্যপ্রিয় মুখোপাধ্যায়, কবি ও অধ্যাপক শ্রী সত্যপ্রিয় মুখোপাধ্যায়। তো আমি ওনার কাছ থেকে কিছু জেনে নেব, এই 47 নম্বর বইমেলা সম্বন্ধে কিছু জেনে নেব। উনি বলবেন যে এই বছরের বইমেলায় বিক্রি কীরকম হচ্ছে, কী ধরনের বই বেশি বিক্রি হচ্ছে, আর আপনার কি কোনো স্টল আছে, আপনি কীরকম, আপনার যদি কোনো বই থাকে এখানে, যদি স্টলে বই দিয়েছেন তাহলে আপনার বইয়ের আপনার রেসপন্স কীরকম পেয়েছেন, আর কোন ধরনের মানুষ, মানে যেমন ধরুন বয়সের ব্যাপার, যেমন কোন বয়সের মানুষ বেশি আপনার ক্রেতা আপনার বইয়ের, বা এই বইমেলার ক্রেতা কারা, তরুণ প্রজন্ম, নতুন। আমি কিন্তু কোয়েশ্চেনগুলো একসাথেই করছি, আপনি একসাথেই বলে দেবেন উত্তরটা আমাদের দর্শকদের সামনে। আর কোন ধরনের, মানে দর্শকরা কোন বয়সের, ওরা এই বইমেলার বেশি, মানে বড় অংশ ছিল এর ক্রেতা। আর আরেকটা জিনিস দেখলাম এইবার বইমেলায় ট্রেন্ডিং, যে মানুষ খেতে আসছে বেশি, মানে বই কেনার থেকে খেতে আসছে বেশি। এই সম্বন্ধে আপনি কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এটা আমাদের 47তম আন্তর্জাতিক বইমেলা। অনেক অন্ধকার দিকের মধ্যে আমরা কলকাতাবাসী হিসেবে তথা ভারতবাসী হিসেবে আমাদের বইমেলাকে নিয়ে গর্ব করতে পারি। প্রসঙ্গত জানাই যে আমি কিন্তু ফ্রান্সে গিয়ে সরাসরি বইমেলা দেখে এসেছি, বা অন্য কোনো জায়গায়, কিন্তু বইকে নিয়ে যে বিপুল উন্মাদনা আমরা তৈরি করতে পেরেছি এই আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কেন্দ্র করে, এর উদাহরণ বিশ্বে খুব কম দেশেই আছে। এবং এশিয়ার মধ্যে বইমেলা তো আমাদের অহংকার বটেই, সব দেশ আমরা দেখিনি, সব দেশের বইমেলা দেখার সুযোগ পাইনি, কিন্তু আমরা বলবো আমাদের কলকাতা বইমেলা পৃথিবীর একটা গর্বের ব্যাপার। কি ধরনের বই এখানে আসে, অর্থাৎ এখানে এই আন্তর্জাতিক বইমেলা যে প্রকৃতই আন্তর্জাতিক তার প্রমাণ। এখানে আমাদের এই কলকাতা বইমেলায় বিভিন্ন দেশ থেকে পৃথিবীর তারা এখানে কিন্তু অংশগ্রহণ করেন। হয়তো বিদেশি যে সমস্ত দোকানগুলো আছে সেখানে বই বিক্রি হয় না। বইমেলা খালি বিক্রির জায়গা নয়, এটা সাংস্কৃতিক আদান প্রদানের জায়গাও। বইমেলায় যদি কেউ খালি ঘোরে তাও কিন্তু তার জ্ঞান বাড়ে, কারণ তার অভিজ্ঞতা বাড়ে। সব বই সব মানুষের দরকার হয় না, কিন্তু যে বইমেলায় প্রত্যেক বছর আসা কর্তব্য মনে করি, যদি বইমেলা মন দিয়ে কেউ ঘুরে দেখে তাহলে তার এখনকার জ্ঞানের জগৎ সম্পর্কে একটা সুষম ধারণা জন্মায়। আর যদি বিক্রির কথা বলেন তাহলে হ্যাঁ, আমাদেরও স্টল এখানে আছে। এটা রাইটার্স ওয়ার্ল্ডের স্টল। রাইটার্স ওয়ার্ল্ড প্রকৃতপক্ষে একটা সেবামূলক সংগঠন, এটা বাণিজ্যিক সংগঠনই নয়। এখানে এই সময়ের উল্লেখযোগ্য যে সমস্ত কবি, উল্লেখযোগ্য যে সমস্ত ঔপন্যাসিক লেখক আছেন, এটা তাদের জমায়েত হওয়া স্টল। এবং এই বইমেলায় আমরা এক জায়গায় জমায়েত হই, এখান থেকে পরবর্তীকালে আমাদের বইয়ের প্রচার তৈরি হয়। আর পাশে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন দেখছেন। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, এত লিটল ম্যাগাজিন নিয়ে এমন চমৎকার একটি প্যাভিলিয়ন, যার অনুপ্রেরক হিসেবে কাজ করেছিলেন একসময় সন্দীপ দত্ত, তার নামেই এই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নটা তৈরি হয়েছে। এই লিটল ম্যাগাজিনও আমি বলবো যে কোনো সংস্কৃতির একটা গর্ব। আমাদের অনেক অন্ধকার দিক থাকতে পারে, ভারতবর্ষের থেকে অনেক উন্নত দেশও থাকতে পারে, কিন্তু একবার বইমেলায় আমার দুই বন্ধু আমেরিকান কবি তার স্বামীকে নিয়ে এসেছিলেন। তিনি এই মেলা দেখে মিশ্রিত হয়ে বলেছিলেন যে ক্যালকাটা ইজ আর বুক লাভার সিটি। অর্থাৎ লিটল ম্যাগাজিনকে নিয়ে যে চত্বর তৈরি হয়েছে এখানে, আমি বলবো পৃথিবীর কোনো দেশে এর কোনো নিদর্শন নেই, এটা আমি জেনে বলছি। এবং আমাদের যে প্রকাশকরা বই বার করছেন, এই মেলায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই মেলা হয়।
আমাদের অনেক অন্ধকার দিকের মধ্যে আজ পর্যন্ত বইমেলাকে নিয়ে একবার খালি আগুনে মেলা পুড়ে গিয়েছিল, সেটা দুর্ঘটনা। এছাড়া বইমেলাকে নিয়ে এমন কোনো অন্ধকার দিক নেই যেটা আমাদের মাথা হেট করে দিতে পারে। এবং সব রকমের বই বিক্রি হয়, ছোটদের বই বিক্রি হয়, বড়দের বই বিক্রি হয়, রান্নার বই বিক্রি হয়, বিজ্ঞানের বই বিক্রি হয়। সবচেয়ে বড় কথা, এই বইমেলাকে কেন্দ্র করে এক ঝাঁক নতুন লেখক তাদের বই নিয়ে এই মেলাকে একবারে পরম উন্মাদনায় মাতিয়ে রাখে। এটাই আমাদের গর্ব। বইমেলা আরও দীর্ঘজীবী হোক, বইমেলা চলুক। দর্শক বন্ধু, এতক্ষণ আপনারা শুনলেন কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায়ের কলকাতা বইমেলা নিয়ে কিছু কথা। এবারে আমরা এসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে বসে আছেন রাইটার্স ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী, যে কবি, লেখক, সাংবাদিকও বলা যায় না, রাজনৈতিক কর্মীও, সুরঙ্গমা ভট্টাচার্য, আমাদের সবার প্রিয় দিদি সুরঙ্গমা ভট্টাচার্য। তো তিনি এবারে কিছু বলবেন। যে আমি ওনাকে প্রথমেই প্রশ্ন করতে চাই, যেটা যে এখানে অনেক কবিরা আসেন, বইমেলাকে কেন্দ্র করে অনেক কবি লেখকরা আসেন, যে প্রত্যেকে কি এই যে বইমেলার মুক্ত মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে কবিতা পাঠ হচ্ছে, আবৃত্তি হচ্ছে, অনেক রকমের হচ্ছে, তো কবিরা কি সবাই সুযোগ পান নাকি? আর এবারের বইমেলায় আপনি সুরঙ্গমাদি, আপনি কি বৈশিষ্ট্য দেখেছেন, নতুন কি কোনো পার্থক্য দেখেছেন অন্যান্য বইমেলার থেকে? আর বিক্রিবাট্টা নিয়েও কিছু বলবেন আমাদের এই প্রিয় দিদি সুরঙ্গমাদি। মিতাকে অনেক ধন্যবাদ। ও গত বছর থেকে আসছে, প্রতিবারই আমাদের স্টলে আসেন। এবারে কলকাতা 47 ইন্টারন্যাশনাল বুক ফেয়ারেও এসেছে। আমাদের তরফ থেকে ওকে অনেক অভিনন্দন জানাচ্ছি। ও যা যা প্রশ্ন আমাকে করেছে তার মধ্যে প্রথমত আমি বলি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মঞ্চে অনুষ্ঠান হচ্ছে, এবং এরকম মঞ্চ আরও 4-5টা হয়েছে। এই সমরেশ বসুর নামে প্রখ্যাত সাহিত্যিক, আপনারা জানেন, এই মঞ্চটি তার নামে উৎসর্গীকৃত করা হয়েছে। আরেকটি মঞ্চ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নামে 1 নম্বর গেটের কাছে হয়েছে। তাছাড়া প্রতিবারের মতো এসবিআই অডিটোরিয়াম রয়েছে, প্রেস ক্লাবের একটা প্রেস কর্নার রয়েছে, গিল্ডের ওটি। এছাড়াও একটা মাঝখানে ছোট মঞ্চ আছে, আমরা দেখেছি একদম 1-2 নম্বর গেটের কাছে। এরকম 5টি মঞ্চ এবারে আমার চোখে পড়েছে। তা সেখানে প্রত্যেক দিন প্রতিনিয়তই নানা অনুষ্ঠান হচ্ছে। আমরাও রাইটার্স ওয়ার্ল্ডের তরফ থেকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী মঞ্চ 2 ঘন্টা নিয়েছিলাম গত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে। মূলত আমরা আমাদের কথাটাই বলি, রাইটার্স ওয়ার্ল্ডের যারা সদস্য, সেই সব সদস্যবৃন্দ কবিতা পাঠ, গান এবং ছোট ছোট সাংস্কৃতিক পরিবেশনা আমরা করেছি ওখানে। এবং তাতে আমাদের সদস্যরা ছাড়াও আমাদের আমন্ত্রিত অতিথিরাও এখানে স্থান পেয়েছেন। এভাবেই আমি দেখছি এখানে আমাদের যেহেতু সমরেশ বসু মঞ্চের সামনে স্টলটি, তাই আমি প্রতিনিয়তই দেখতে পাচ্ছি এদের সময়সীমা 50 মিনিট করে এক একটি দল পাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সাংস্কৃতিক দল এবং কবিতার সংস্থা, বিভিন্ন লিটল ম্যাগাজিন এখানে অনুষ্ঠান করছে। তারা মূলত নিজেদের লোকদের দিয়ে এই অনুষ্ঠানটা করাচ্ছেন। এখন আমজনতা এখানে খুব একটা চান্স পাচ্ছেন কি না সেটা আমি দেখিনি, কিন্তু মাঝে সাঝে একজন যদি বলেন যে উনি একটু বাইরে থেকে এসছেন, কবিতা পড়তে দেবেন, এখানকার অর্গানাইজার যারা আছেন তারা দিচ্ছেন, দেখেছি একটু আধটু। কিন্তু এত বড় একটা অনুষ্ঠান কলকাতা বুক, এখানে ছোটোখাটো ত্রুটি যদি ছেড়ে দিই আমরা, তাহলে আমরা চেষ্টা করছি সকল মানুষদেরকেই অ্যাকোমোডেট করার। আর এবছরের বইমেলা আমি যেটা খেয়াল করলাম, প্রচুর লোক সমাগম হচ্ছে, কিন্তু সেইভাবে স্টলের ভেতরে অত বিকিকিনি নেই। যেটা আছে সেটা হচ্ছে একটা প্রত্যেকটি অর্গানাইজেশনেরই যে নিজস্ব কিছু পাঠক থাকেন, তারাই মূলত এসে বইটা কিনছেন। ফ্লোটিং যারা বাবা মার হাত ধরে বই কিনতে আসেন, বা বিভিন্ন কলেজের ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা আসেন, এটা ওটা দেখে চটজলদি বই কেনেন, সেরকম খুব কম দেখছি এবারে।
হ্যাঁ, বাচ্চাদের বইয়ের প্রতিবারের মতোই কিছু বেচাকেনা আছে, সেটা থাকবেও। তবে যেটা আমি খেয়াল করেছি যে বাচ্চাদের বইয়ের নতুন কোনো ফরমেশন নেই। মানে সেই আগেকার দিনে যে ঠাকুরমা ঝুলিতে যা যা গল্প ছিল, সেই সমস্ত গল্প নতুন করে যে দিন এগোচ্ছে, আমাদের বিজ্ঞান এগোচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে এখনকার বাচ্চারা আমাদের যে চাইল্ডহুড ছিল শৈশবের তুলনায় অনেক এগিয়ে আছে। তাদের মতো করে বাচ্চাদের বই কিন্তু লেখা হচ্ছে না, এটা আমি খেয়াল করেছি। ফলে নিজেদের আপডেট করে শিশুদের জন্য বই লেখা খুব জরুরি, নাহলে কিন্তু একটা স্ট্যাগনেশন চলে আসবে। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ কবি সুরঙ্গমা ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর আজকে খুব ভালো আপনাদেরকে আমি আন্তর্জাতিক কলকাতা বইমেলা আপনাদেরকে দেখাচ্ছি। আর বইমেলার এই যে কিছু বিশিষ্টজনদের সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমার সামনে আছেন সুজাতা বেরা। তিনি প্রবন্ধ লিখে থাকেন, প্রাবন্ধিক, কবি আর গণতান্ত্রিক শিল্পী লেখক সংঘের তিনি জেলা সম্পাদক আর রাজ্য কমিটিরও সদস্য। তো তিনি আমার সামনে আছেন শিক্ষিকা সুজাতা বেরা। তো তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি বলবেন, তিনি যেহেতু শিক্ষিকা, তার কাছে আমি প্রশ্ন রাখবো যে আপনার ছাত্রছাত্রীদের মধ্যে, আপনার জেলায় আপনার ছাত্রছাত্রীদের মধ্যে আপনি কীরকম উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছেন এই কলকাতা বই মেলা নিয়ে? আর তারা কীরকম বই কিনছে? বই কিনতে কি উৎসাহী এরা? আর যদি বই কিনতে উৎসাহী হয়, কী ধরনের বই ওরা কিনছে? আর আগে সুরঙ্গবাদী বলেছেন যে এখন শিশুদের উপযোগী বই হচ্ছে না, নতুনভাবে তৈরি হচ্ছে না শিশুদের উপযোগী বই। তো আপনি এ ব্যাপারেও কিছু বলুন যে আপনার ছাত্রছাত্রীরা এ ব্যাপারে উৎসাহিত কি না। নমস্কার, আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সম্পাদনা করছি বর্তমানে। কিন্তু এইখানে এসে আমার যেটা মনে হয়েছে, আন্তর্জাতিক বইমেলায় শৈশব একেবারে ছোট থেকেই আমরা আসছি, কিন্তু ছোটবেলায় আমরা যেভাবে শিশু সাহিত্যকে পেয়েছি, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু শিশুদের মধ্যে সেইভাবে পড়ার প্রবণতা অনেকটা করছে। কিন্তু ঘটনা এই যে আমরা যেভাবে বড়দের পরিণত মনস্কের যে বইগুলো পাচ্ছি, যে আলোচনা বা সমালোচনা, অনেক বইয়ের সম্ভার আমাদের হচ্ছে। বই পড়াও একেবারে যে কমে গেছে তা নয়। সোশ্যাল মিডিয়া যুগ হলেও কিছু মানুষের মধ্যে যারা আগেও পড়তেন, এখনো পড়েন এবং আগামী দিনেও পড়বেন এবং প্রাণিত করবেন নতুন প্রজন্মকে, আমরা এই আশা রাখি। কিন্তু এটা ঘটনা যে বর্তমান প্রজন্মের মধ্যে সোশ্যাল মিডিয়ার হাতছানিটা অনেক বেশি আমাদের থেকে। আমরা যেভাবে বড় হয়েছি, ওদের বড় হওয়াটা এক নয়, এটা সময়ের বিবর্তন। এই সময়ের বিবর্তনকে, এই শূন্যতাকে পূরণ করতে পারে কিন্তু আবার বই, এবং বই পড়ার প্রতি আগ্রহ আমাদের বাড়াতে হবে। এই বিষয়টা ভীষণ পরিমাণে জরুরি। যে আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে আমাদের মনে হয় যে শিক্ষক সমাজ এবং অভিভাবক সমাজ উভয়ের ভীষণ প্রয়োজন। যে শিক্ষক সমাজ, অভিভাবক সমাজ যৌথভাবে যদি সম্মিলিত প্রচেষ্টা জারি রাখে, শিশুরা নিশ্চয়ই আগামী দিনে আরও বেশি পড়ায় প্রাণিত হবে এবং আমাদের লেখালেখিও ছোটদের নির্ভর করে অনেকটা বাড়াতে হবে। আজকে রাইটার্স ওয়ার্ল্ডের স্টলে খুব হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বইমেলার মুক্ত মঞ্চে প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান একের পর এক অনুষ্ঠান চলছে। আর আমরা রাইটার্স ওয়ার্ল্ডের স্টলে আড্ডা দিচ্ছি সবাই মিলে। অনেক জায়গা থেকে এসছেন, অনেকগুলো জেলার থেকে এসছেন, আমি আসাম থেকে এসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা খুব এনজয় করছি, সবাই মিলে ফটো তোলা হচ্ছে, আমরা আবৃত্তি করছি, স্বরচিত কবিতা পড়ছি, বিভিন্ন বিষয়ে আলোচনা করছি। তো এবার পেয়ে গেলাম দীপা দাসকে। উনি আগরতলার শিল্পী দীপা দাস, থাকেন পশ্চিমবঙ্গে, খুব সুন্দর গান করেন। দর্শক বন্ধু, আমরা আপনাদেরকে দীপা দাসের গান আগেও শুনিয়েছি, আজকেও শোনাতে চাই। তো উনি এবারে আপনাদের সামনে একটা সঙ্গীত পরিবেশন করবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা সম্প্রতি কাজী নজরুল ইসলামের একটি গান, সেটি সুর বিকৃত করা হয়েছে একটি সিনেমায়। একজন নামী, একজন প্রতিষ্ঠিত, একজন আন্তর্জাতিক মানের একজন সুরকার, তিনি গানটি সুর বিকৃতি করেছেন। তার প্রতিবাদ আমরা বিভিন্ন জায়গা জুড়ে করছি। সেই গানটি
আপনাদের বলছি, আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই তার আসল সুর। কারা রইল কপাট ভেঙে ফেল করল পাট, রক্ত জমাট শিকল পূজার পাশালি বেদি। ওরে ও তরুণী শান বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান উর্ক প্রাচীর প্রাচীরে ভেদি। তারা রইল কপাট গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কেঁদে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পাইছে হাসি ভগবান পড়বে ফাঁসি, শিখায়হীন তথ্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল করল পাট, রক্ত জমাট শিকল পূজার পাশালি বেদি। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ এখানে আমি শোনালাম আপনাদেরকে যে কবি সুরঙ্গমা ভট্টাচার্য বললেন, কবি সত্য মুখোপাধ্যায় বললেন, আরও অনেকে বললেন, আমি গানও শোনালাম আপনাদেরকে। এবারে আমি পেয়েছি, খুবই আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি, আনন্দ পুরস্কার প্রাপ্ত যিনি আমাদের সামনে আছেন, ঔপন্যাসিক নলিনী বেরা। নলিনী বেরা আপনারা নাম শুনেছেন অবশ্যই, তো তাকে আমার সৌভাগ্য আজকে পেয়েছি আমি এই রাইটার্স ওয়ার্ল্ড স্টলে। তো তিনি বলবেন তার বইয়ের এই বইমেলায় 47তম বইমেলায় 47 নম্বর বইমেলায় কতটুকু বিক্রিবাট্টা হয়েছে তার বইয়ের, আর তার বইয়ের নলিনী বেরার বইয়ের তিনি নিজে বলবেন তার বিক্রি কোন ধরনের পাঠকেরা বেশি কিনছেন বা এই বইমেলায় কিনছেন, তারা কি তরুণ প্রজন্মের পাঠকরা কিনছেন না আমাদের মতোই পাঠকরা বেশি কিনছেন। তো তরুণ প্রজন্মের মধ্যে তার বই নিয়ে কতটুকু আগ্রহ তিনি দেখছেন সে ব্যাপারে তিনি বলবেন আমাদেরকে। মিতাকে আমার অকুণ্ঠ ভালোবাসা, শুভেচ্ছা। ও যা প্রশ্ন করলো, এই 47তম আন্তর্জাতিক বইমেলা, যেটা আমাদের কলকাতার একটা গর্ব, কলকাতা শুধু নয় আমাদের সারা ভারতবর্ষেরই গর্ব, এমন একটা উৎসবে ওর প্রশ্নের মুখোমুখি হলাম। আমার বই এখানে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে কীরকম সাড়া ফেলেছে বা বিক্রি বাটা হচ্ছে। তো আমার বই, আমি জানি আমার বিশেষ করে পুরস্কার প্রাপ্ত যে বইটি আনন্দ পুরস্কার পেয়েছে, এই পুরস্কার পাওয়া বইটির নাম সুবর্ণ রেণু সুবর্ণরেখা। আমি একটু আগে আমার নিজস্ব যে পাবলিশার দেজ পাবলিশিং থেকে আমি অন্য জায়গায় অন্য একটা পাবলিশিংয়ে ঢুকেছিলাম। সেখানে আমার বইয়ের পাবলিশার ওরা নয়, কিন্তু তা সত্ত্বেও তাদের ওখানে আমার বই ওরা রেখেছে এবং সর্বাগ্রে, এবং ওরা এগিয়ে এসে আমাকে যা বলল, ওখানে সুবর্ণ রেণু সুবর্ণরেখা প্রচুর বিক্রি হয়েছে। সংখ্যাটা অবশ্য বলেনি, এই বছর এই মেলাতেই প্রচুর বিক্রি হয়েছে। কিন্তু ওই বইটি পুরস্কার পেয়েছে 2019-এ, কিন্তু এ তাপর তার বিক্রি প্রায় 70,000-এর মতো হয়ে গেছে। 70,000 বই বিক্রি হয়ে গেছে। সুতরাং বইটা কি মানে টাকা, মানে টাকার অ্যামাউন্ট নাকি বইয়ের সংখ্যা? আচ্ছা আচ্ছা, বইয়ের সংখ্যা 70,000। হ্যাঁ, ওরে বাবা, এতটাই বিক্রি হয়েছে। মানে বিশেষ করে এই বইটার মধ্যে যা আছে সেটা হচ্ছে আমার জন্মভূমি যে ভূখণ্ড মেদিনীপুর, অখণ্ড মেদিনীপুরের কাহিনী, এবং সেই মেদিনীপুরের ভাষা অনেকটাই ওখানে বিধৃত আছে। ফলে এইটার জন্যই আমাদের ওই অঞ্চলের যে সমস্ত মানুষজন তারা এটাকে ওই অঞ্চলের মানে প্রায় গীতা ভাগবতের মতো মনে করে। ফলে এই বইটা প্রচুর পরিমাণে, মানে ভাবা যায় না, হ্যাঁ প্রচুর পরিমাণে ওরা কিনেছে। তাছাড়াও অখণ্ড মেদিনীপুর বাদ দিয়ে বাদবাকি যে সমস্ত জায়গা, সেই সমস্ত জায়গাগুলোতেও এই বইটির দারুণ প্রচার। শুধু এই বইটি নয়, সেই সঙ্গে আমার অন্যান্য বইগুলো যথেষ্ট বিক্রি। এবং আমি পপুলার লেখক কিনা আমি জানি না, তবে আমার বই
আমার বই যথেষ্ট জনপ্রিয় এবং বিক্রি হয়। এটা যেমন আপামর পাঠকের কথা বলছি, তারা তো নেই, এমনকি যারা সিরিয়াস পাঠক যাদের বলা হয় তাদের মধ্যেও এই বইটার প্রতি আগ্রহ, বা এই বইটা শুধু নয়, আমার অন্যান্য লেখার প্রতি আগ্রহ। তরুণ প্রজন্ম মানে আমার তো বেশিরভাগই পাঠক বলতে গেলে তো তরুণ প্রজন্মই, গবেষকরাই বেশি এই বইটা। হ্যাঁ, আমাকে নিয়ে যেহেতু প্রচুর গবেষণা হয়, তরুণ গবেষকদের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ ইত্যাদি যে সমস্ত গবেষক, সেক্ষেত্রে তুলনায় আমার বই, বিশেষ করে আমার উপর গবেষণাটা অনেক অনেক বেশি হয়। ফলে এই বইটা তরুণ প্রজন্মের উপরে যথেষ্ট প্রভাব ফেলেছে এবং তারা বইটি তো কেনেন, পড়েন এবং তাদের যে মতামত সেগুলোও অনেক সময় লিখিত আকারে, বিশেষ করে তাদের গবেষণার মধ্যে পাই। দর্শক বন্ধু, আমরা এখন এসছি 19শে মের স্টলে। আপনারা 19শে মে নাম শুনেছেন। 19শে মে পত্রিকা একটি বার্ষিক পত্রিকা, আর পত্রিকাটি সম্পাদনা করেন শান্তনু গঙ্গারেড্ডি, কবি শান্তনু গঙ্গারেড্ডি। দর্শক বন্ধু, আজকে এই 47তম বইমেলার শেষ দিন, তো আমরা কলকাতা বইমেলায় ঘুরে বেড়াচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা বিভিন্ন দৃশ্য, বইমেলার বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা ঘুরে বেড়াচ্ছি এইখানে, আপনাদেরকে অনেক গুণীজনদেরকে দেখালাম, ওদের বক্তব্য আপনারা শুনলেন। এবার আমরা 19শে মের স্টলে এসেছি। 19শে মের স্টলে রয়েছেন, হ্যাঁ স্টল না ঠিক, সেটা একটা টেবিল, 19শে মের টেবিলে এসেছি। তো 19শে মের সম্পাদনা করে থাকেন কবি শান্তনু গঙ্গারেড্ডি। এবারে শান্তনু গঙ্গারেড্ডিকে আমি কিছু প্রশ্ন করব, তিনি উত্তর দেবেন। তো আমি ওনাকে বলতে চাই যে আপনি যে 19শে মের সম্পাদনা করে থাকেন, প্রতি বছর আপনি টেবিল নিয়ে বসেন, তো টেবিলে আপনার কীরকম বিক্রিবাট্টা হয়, আর প্রতি বছর থেকে এবছরের বিক্রিবাট্টা 19শে মে পত্রিকা বা আপনার যেসব প্রকাশনীর থেকে যেগুলো বই বেরোয়, প্রতি বছরের মতো বিক্রি হয়েছে এবছর, না আজকে শেষ দিনে আপনি জানান যে আপনার এবছর কীরকম বিক্রি হলো? আর এই বিক্রির পাঠক যারা কিনেছেন, পাঠক যারা তাদের বয়স মানে কীরকম বয়সের পাঠকরা বেশি কিনেছেন, তরুণ প্রজন্মরা কতটুকু আকর্ষিত হয়েছে আপনার বই নিয়ে, আর ওরা কীভাবে মানে কতটুকু কিনেছে, পার্সেন্টেজের হিসেবে কতটুকু বই আপনার কিনেছে, সেই ব্যাপারে আপনি আমাদেরকে জানাবেন। দর্শক বন্ধু, এবারে বলবেন শান্তনু গঙ্গারেড্ডি। তো এটা চলেছে কি বলবো, বেস্ট সেলার, মানে 75 কপি এখন পর্যন্ত বিক্রি হয়েছে এই মেলায়। আর আমার 19শে মে পত্রিকাটা, ওটাও 80 কপির মতো বিক্রি হয়েছে। সুতরাং আমি নতুন প্রজন্মের কাছেও আমি এটা বলতে চাই, বাংলা ভাষার অনেক সংকট, পশ্চিমবঙ্গে বাংলা ভাষা আবশ্যিক নয়, তারপরেও কিন্তু বাংলা ভাষার পত্র পত্রিকা প্রচুর বেরোচ্ছে, লিটল ম্যাগাজিন বেরোচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আইটি সেক্টর, তথ্য প্রযুক্তিতে কাজ করা যে ছেলেমেয়েরা, তারা বাংলা বই কিনছে, তারা বাংলা কবিতা লিখছে, বাংলা সৃষ্টি করছে। যারা সাহিত্য নিয়ে পড়ছে তারাও বাংলা কবিতা নিয়ে পড়ছে। এই সংকটের মধ্যেও এটা আমি সূর্যের আলো হিসেবে আমি দেখি। অনেক ধন্যবাদ, আপনারা এসছেন। আমার আরেকটা বই এখানেই, আমাদের ঘর গেরস্তালি, এই বইটাও ভালো চলেছে। এটা ডিটেনশন ক্যাম্প থেকে উঠে আসা কবিতা সংকলন, অনেকটাই ডিটেনশন ক্যাম্পের যেগুলি ঘটনা ঘটেছে তাকে কবিতার ফর্মে তুলে ধরেছি। সুতরাং আমি বলবো, এবারের বইমেলাতে অন্য অনেকেই বলেছে, অনেকের কম হয়েছে, বেশি হয়েছে, সেটা থাকে, উত্থান পতন থাকে, কিন্তু আমার যে এই 19শে মের যে টেবিল, সেটাতে ভালো বিক্রি হয়েছে। ভালো আমি বার্তা, আমার এটা হলো 19শে মের বার্তাটা কলকাতা বা পশ্চিমবঙ্গ বা বহির্বঙ্গের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং আমি দামগুলো সেভাবে রেখেছি যাতে মানুষের কাছে আউটরিচ, মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষের কাছে পৌঁছানোর জন্যই আমি করেছি। সুতরাং যারা বাংলাদেশ থেকে এসছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, বিহার ঝাড়খণ্ডের ওরাও এসছেন, যারা মানভূম আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তারাও এসছেন, ভোপাল থেকে এসছেন, অনেকে এসে নিয়ে গেছেন। সুতরাং সব কিছু চিন্তা করলে 19এর বার্তা দিকে থেকে ছড়িয়ে যাচ্ছে। আগামী 19শে মে ভালোভাবে প্রতিপালন হবে কলকাতা এবং অন্যান্য জায়গায়, শ্রীরামপুরেও হয় 19শে মে পালন, অন্যান্য শিলিগুড়িতেও হয়। দর্শক বন্ধু, আমরা কলকাতা বইমেলার শেষ দিনে আজকে 31 জানুয়ারি
আমরা ঘুরে বেড়াচ্ছি কলকাতা বইমেলায়। আজকে শেষ দিন 47তম বইমেলার, কলকাতা আন্তর্জাতিক বইমেলার। তো আমরা বিভিন্ন জনের বক্তব্য, বিভিন্ন লেখক কবির বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি এই বইমেলা নিয়ে। এখন আমরা এসেছি এই লিটল ম্যাগ প্যাভিলিয়নে আছেন যিনি অরূপ দাস আছেন, যিনি সম্পাদনা করে থাকেন দীর্ঘদিন ধরে সম্পাদনা করে থাকেন শরৎ শশী পত্রিকা। তো শরৎ শশী পত্রিকার সম্পাদক অরূপ দাস, তিনি কিছু বলবেন এবারে। তো অরূপ দাস, আপনি একটু বলবেন যে কবি সম্পাদক অরূপ দাস, আপনি একটু বলবেন যে আপনার এবছর আপনার এই টেবিলে কিভাবে বিক্রিবাট্টা হয়েছে, কেমন বিক্রিবাট্টা হয়েছে, আর প্রতি বছর যেরকম হয় এবছরও কি সেভাবে বিক্রি হয়েছে না কিছু কম বা বেশি এরকম হয়েছে? আর এই বিক্রি যে হয়েছে এই বিক্রির মধ্যে আপনার কত অংশ, মানে কতটা পার্সেন্টেজে কম বয়সী ছেলেমেয়েরা আপনার ক্রেতা, সে ব্যাপারে কিছু বলুন আপনি। অন্যান্য বছরের মতো এবারেও ভালো বিক্রি হয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা একটু কম কিনেছে, তাদের অভিভাবকরা পছন্দ করে আমাদের যে এবারে শারদীয়া 40 বছরের পত্রিকা খুব আনন্দের সহিত নিয়ে গেছে। এবং আমি এই বইমেলায় আসছি 41 বছর ধরে, আমার পত্রিকার বয়স 40। তাই এ বিষয়ে আগে যে ছোটদের উৎসাহ ছিল সেটা একটু কমে ভাটা পড়েছে, তবুও তার তুলনায় এই বছরে ভালো বিক্রি। দর্শক বন্ধু, আমরা এসছি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে, কলকাতা বইমেলার আজকে শেষ দিন। আপনাদেরকে বলছি, আমি দেখাচ্ছি আজকে বইমেলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার সঙ্গে আছেন এখন সাহিত্যের ইয়ারবুকের যিনি কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য, যিনি অত্যন্ত পপুলার, যিনি সবার কাছে ব্যক্তিত্ব, যিনি সব কবি লেখকদের মধ্যে সমন্বয় ঘটিয়ে চলেছেন। ভারতের বিভিন্ন জায়গার, পৃথিবীর বিভিন্ন জায়গার লেখক সম্পাদকদের মধ্যে একটা মেলবন্ধন ঘটিয়ে চলেছেন বিশ্বনাথ ভট্টাচার্য, যিনি একজন প্রকাশকও। তো আমরা তাকে পেয়েছি। আমি বিশ্বনাথ দাকে বলবো যে আপনি অন্যান্য বছরের যে বইমেলা হয় সেই বইমেলার থেকে এবছর কোনো তফাৎ পেয়েছেন কি, কোনো পার্থক্য আপনার নজরে পড়লে বলুন। আর এবছর আপনার তরুণ প্রজন্মকে আপনারা কি কতটুকু আকর্ষণ করতে পেরেছেন? তরুণ প্রজন্ম কতটুকু এসছে? ওরা কি খেতে এসছে শুধু, না বই কিনতে এসছে, সেটা একটু বলবেন। বই দেখতে এসছে না বই শুধু খেতে এসছে? আরে খাবেই তো, নতুন প্রজন্ম খাবে না? ওরা খাবার জন্য তো আসে। মেলা মানে কি, মেলাতে তো সব রকম মানুষজনই আসবেন। কেউ খেতে আসবেন, কেউ বই দেখতে আসবেন, কেউ বই কিনতে আসবেন। তো আমরা সব সময় যারা নতুন প্রজন্ম তাদেরকে আমরা সব সময় প্রজেক্ট করি, সব সময় তুলে ধরি। আমার এখানে যেসব বই আছে তরুণ প্রজন্মের অনেকের বইই আছে, যেমন দীপঙ্কর গোস্বামী এর কবিতার বই আছে। এছাড়াও আমরা রমানাথদার বই করেছি। রমানাথদার এটা শেষ বই, উনি মারা যাবার আগে এটাই শেষ বই করেছিলেন। এছাড়াও সাহিত্যের ইয়ারবুক তো আছেই। এছাড়া গত বছর আমরা আরেকটি ভালো বই করেছি, দুই বঙ্গের স্থান নাম। অ্যাকচুয়ালি স্থান নাম নিয়ে এরকম বই এখন অবধি নেই। যেগুলো আছে এখন অবধি নেই বললে ভুল হবে। সুকুমার সেনের একটা বই ছিল অনেক দিন আগে, কিন্তু এত বৃহৎ আকারে নেই। যেটা পবিত্র সরকার বারবার বলেছেন পুস্তক আলোচনায়, যে দুই বঙ্গের স্থান নাম নিয়ে এত বড় কাজ এ যাবৎ হয়নি, মানে এখন পর্যন্ত। এছাড়া আমরা জলধর সেনের এই বইটি করেছি। এটা একটি মূল্যবান সংগ্রহ। এটা ভারতবর্ষ পত্রিকায় জলধর সেন ধারাবাহিকভাবে লিখতেন, উনি যখন সম্পাদনা করতেন সেই সময়কার লেখা। এটা অধ্যাপক বারিদবরণ ঘোষ আমাদের এই সংগ্রহটুকু করে দিয়েছেন, তার কাছে আমরা কৃতজ্ঞ। এছাড়া অমিত্র সুদন বাবু, যিনি দীর্ঘদিন কাছ থেকে দেখেছেন শঙ্খবাবুকে, শান্তিনিকেতনে উনি যখন ছিলেন অমিতদার প্রতিবেশীই ছিলেন প্রায়, সেসব স্মৃতি রোমন্থন করেছেন এই বইয়ে। এছাড়া সবাই তো কবি শঙ্খ ঘোষকেই জানেন, তিনি যে কত বড় সম্পাদক ছিলেন এই বইটি তার প্রমাণ। দর্শক বন্ধু, আমরা এসছি এখন কবি, লেখক, প্রাবন্ধিক ফাল্গুনীদের কাছে।
তো ফাল্গুনী দে একজন তরুণ কবি, আপনারা দেখে থাকবেন, ওকে আরও আমি দেখিয়েছি বিভিন্ন অনুষ্ঠানে। তো আজকে আমরা ফাল্গুনীকে পেয়েছি, তার কাছ থেকে জেনে নেব যে আজকে এই যে বইমেলার শেষ দিন, তো আপনি কতদিন এসছেন এই বইমেলায়, এসে আপনি কি উপলব্ধি করেছেন? আপনি তরুণ প্রজন্ম, আপনি যেহেতু একজন যুবক, তো আপনি একটু যুবা প্রজন্মের মধ্যে আপনি এই বইমেলার যে একটা সার্থকতা, যেটা কি প্রভাব ফেলতে পারে, এই যে কলকাতা বইমেলায় এত জমে উঠেছে, আমি তো দেখছি খাওয়ার দিকে প্রচণ্ড ভিড়, খাবারের স্টলে তো প্রচণ্ড ভিড়। তো আমার কি মানে আপনার কি মনে হয় যে এই তরুণ প্রজন্মের মধ্যে, যুবা প্রজন্মের মধ্যে কি প্রভাব ফেলছে এই কলকাতা বইমেলা? নমস্কার, ঈশান বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে ধন্যবাদ জানাই মিতা দাস পুরকায়স্থ ম্যাডামকে, যিনি বহুদূর সেই শিলচর থেকে এসে আজকে কলকাতা বইমেলায় আমাদের শেষ লগ্নে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমি মূলত কলকাতা বইমেলার রোজই আসছি, কারণ অফিসের পর এটা একটা নেশার মতো আর কি। কলেজের পর 4টে-5টায় ছুটি হয়ে যাওয়ার পর আমি সেকেন্ড হাফে রোজই চলে আসছি, কারণ বইয়ের টান। এবং আমার নিজের লেখা বইগুলি যেগুলি বিভিন্ন স্টলে রয়েছে, তাদের পাশে এসে একবার দাঁড়ানোর মতো যে আনন্দ, দাঁড়ানোর মধ্যে যে আনন্দ, সেইটুকু টানে রোজ চলে আসছি বিকেলের পর। এবং লক্ষ্য করছি যে বইয়ের প্রতি টান কিন্তু মানুষের সেটা আজও রয়ে গেছে এবং আছেও। পরবর্তী প্রজন্ম যারা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা এফেক্টেড, যারা আজকে অনলাইন এবং অন্যান্য মিডিয়ার দ্বারা এফেক্টেড, বিশেষ করে যেখানে পিডিএফ পড়ার আগ্রহ, সোশ্যাল মিডিয়ার মতো যে একটা প্রভাব রয়েছে, সেই সোশ্যাল মিডিয়ার প্রভাবকে ছাড়িয়েও কিন্তু মানুষ বই পড়ছে। ফলে যে মিথের মতো যে জায়গাটা উঠে আসছে যে হ্যাঁ মানুষ খাচ্ছে বেশি নাকি বই পড়ছে বেশি, এটা একটা মিথের মতো আমি বলবো, কারণ বই পড়ার আগ্রহ মানুষের শেষ হয়নি। যারা যেভাবে দেখছেন আর কি, যারা দেখছেন যে হ্যাঁ খাবারটাই বেশি করে খাচ্ছে, তারা যদি একবার গেটের কাছে গিয়ে দেখেন যে মানুষ বই নিয়েও বেরোচ্ছে এবং অনেকে স্টলে বসে বই পড়ছেন, এরকম দিকও রয়েছে। ফলে কোন দিকটা ভারী, যে কারা বই পড়ছে না কি পড়ছে, খাবার খাচ্ছে বেশি কিনা, এটা একটা আলোচনা সাপেক্ষ এবং তর্ক সাপেক্ষের বিষয়। আমার ব্যক্তিগত মতামত আমি বলবো মানুষ নিশ্চয়ই বই পড়ছে, না হলে আজকে যখন বইমেলার পরে যখন দেখা যাবে যে কত টাকার বই বিক্রি হয়েছে, তার যখন একটা লিস্ট বেরোবে তখন দেখা যাবে সেখানে কয়েক কোটি টাকার বই বিক্রি হয়েছে দেখা যাবে। তার মানে এই যে কোটি কোটি টাকার বই যে বিক্রি হলো আজকে দু সপ্তাহের ব্যাপী এই কলকাতা বইমেলায়, তাহলে সেই বইটা কারা কিনলো এবং সেই বইটা কিনে কারা নিশ্চয়ই বাড়িতে নিয়ে গিয়ে তারা তার উপরে সেটা রেখে দেবে না, তারা নিশ্চয়ই বন্ধু প্রিয়জনকে উপহার দেবে, নিজেরা পড়বে। ফলে বইয়ের আগ্রহ থাকবে। পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়িত্ব, আমরা যারা উত্তরসূরি যারা রয়েছি, পরবর্তী প্রজন্মের কাছে সেই বইয়ের উদাহরণটাকে তুলে দিতে যেন আমরা পারি, আমরা যেন তাদেরকে দেখাতে পারি যে এই বইয়ের হাত ধরেই পৃথিবীতে তোমার আর সেরা বন্ধু একমাত্র বইয়ের ভেতরেই তুমি খুঁজে পাবে। ফলে বইকে যারা বন্ধু করতে পারে, যারা বন্ধুদের কাছে মানুষের সেই পৌঁছতে পারে, সেটা যেন তারা করতে পারে। তো অতএব বই বন্ধু হোক মানুষের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক বা অন্য যা কিছু হোক, এসবের সমস্ত চ্যালেঞ্জকে বাদ দিয়েও মানুষ আগামী দিনে বইয়ের হাত ধরুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আবার ঈশান বাংলা চ্যানেলকে এবং মিতাদিকে।